নীল রোদ্দুরে তুই লেখিকা মামুনিয়া নূর প্রথম পর্ব যে অনুভূতির নাম নেই। শহরটা সন্ধ্যার পর নিজের মুখ বদলে ফেলে। দিনের আলো সরে গেলে মানুষের মুখে মুখে জমে থাকা ক্লান্তি তখন স্পষ্ট হয়ে ওঠে। ব্যস্ততার শব্দগুলো ধীরে ধীরে থেমে যায়, আর তার জায়গায় এসে বসে নীরবতা, যেটা আসলে সবচেয়ে বেশি কথা বলে। এই সময়টাতেই আমি প্রতিদিন রেললাইনের পাশের পুরনো বেঞ্চটা এসে বসি। কবে থেকেই অভ্যাস হলো ঠিক মনে নেই। হয়তো সেদিন থেকেই, যেদিন বুঝেছিলাম কিছু অপেক্ষা প্রশ্ন করে না, কারণ অপেক্ষার নিজের কোনো উত্তর নেই। বেঞ্চটা পুরনো, রং উঠে গেছে, তবু আমি এটাকেই বেছে নিই। এখানে বসলে মনে হয় আমি কাউকে নয়, নিজেকেই খুঁজছি। সেদিনও বসেছিলাম। ট্রেন তখনও আসেনি। আকাশটা ছিল অদ্ভুত নীল, যেন দিনের শেষে রোদ্দুরও ক্লান্ত হয়ে পড়ে আছে। ঠিক তখনই সে এলো। কোনো তাড়াহুড়ো নেই, কোনো শব্দ নেই, শুধু হালকা পায়ের শব্দ, আর তার সঙ্গে একরাশ নীরবতা। নীল শাড়ি, চুল গোছানো কিন্তু নিখুঁত না, চোখে ক্লান্তি, তবু ভেতরে লুকানো একরকম দৃঢ়তা। সে আমার পাশে এসে বসল। এক মুহূর্তের জন্য মনে হলো সে যেন আগে থেকেই এখানে ছিল, আমি শুধু দেরিতে খেয়াল করেছি। আমরা কেউই কথা বললাম না, কিন্তু অদ্ভুতভাবে সেই নীরবতা অস্বস্তিকর লাগেনি। ট্রেনের হুইসিল ভেসে এলো দূর থেকে। শব্দটা আমার বুকের ভেতর কেঁপে উঠল। সে তখন আমার দিকে তাকাল। চোখে প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্ন জোর করে ছুড়ে দেওয়া না, বরং ধীরে করে ছোঁয়া। আপনি কি কাউকে অপেক্ষা করাচ্ছেন? আমি একটু ভেবেছিলাম, তারপর হেসে ফেললাম। না, আসলে নিজেকেই। সেই কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর আবার সামনের দিকে তাকাল। আমি বুঝতে পারছিলাম ও কিছু বলবে, আবার বলবেও না। কিছু মানুষ কথা না বলেও অনেক কিছু বলে দেয়। সেদিন আমি তার নাম জানিনি, সে জানেনি আমারটা। তবু বাসায় ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল, আজ কেউ একজন আমার ভেতরে ঢুকে গেছে, অথচ আমি দরজা খোলাই মনে করতে পারছি না। পরের দিনও আমি গেলাম, অজান্তে একটু তাড়াতাড়ি। বেঞ্চে বসে আকাশের দিকে তাকিয়েছিলাম, হঠাৎ শুনলাম পরিচিত সেই পায়ের শব্দ। সে আবার এলো। আজ তার চোখে ক্লান্তির চেয়ে বেশি ছিল অন্যমনস্কতা। আমার নাম নীলা, হঠাৎ করেই বলল সে। আমি একটু অবাক হলাম। তারপর বললাম, আর আমারটা আর্য। নীলা হেসেছিল। সেই হাসিটা ছিল শান্ত, কিন্তু ভেতরে কোথাও যেন একটা অশান্তি রেখে গেল। কারণ আমি বুঝে গিয়েছিলাম এই হাসির পেছনে এমন কিছু আছে, যেটা জানতে গেলে মূল্য দিতে হবে। দিনগুলো এভাবে চলতে লাগল। আমরা কথা বলতাম কম, কিন্তু যখন বলতাম তখন শব্দের চেয়ে নীরবতাই বেশি কাজ করত। কখনো নীলা হঠাৎ বলতো, আপনি কি বিশ্বাস করেন মানুষ সবসময় নিজের গল্প নিজে লেখে? আমি উত্তর দিতে পারতাম না, কারণ আমি তখনও মুছে উঠতে পারিনি আমি কি নিজের গল্প লিখছি নাকি কারোর গল্পে ঢুকে পড়ছি। এক বিকেলে নীলা হঠাৎ এলো না। আমি বসে রইলাম। ট্রেন এলো গেল। বিকেল সন্ধ্যায় ঢলে পড়ল। পরের দিনও সে এলো না। তবু আমি যেতাম। একই বেঞ্চ, একই রেললাইন, একই সময়। নিজেকেই অবাক লাগত, কেউ না এলে অপেক্ষা করার মানে কি। অনেক দিন পরে একদিন অনেক দেরিতে ওকে আবার দেখলাম। আজ তার নীল শাড়ি নেই, চুল খোলা, চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ। সে বসল আমার পাশে। কিছুক্ষণ চুপ করে রইল। আপনি রাগ করেছেন? নীলাই নীরবতা ভাঙল। আমি হেসে ফেললাম। রাগ করার অধিকার তো আমার নেই। নীলা আমার দিকে তাকাল। সেই তাকানোই কেমন এক অপরাধ বোধ ছিল। কিছু মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, সে বলল। তারা আস্তে আস্তে দূরে সরে। আমার বুকটা কেমন করে উঠল। তাহলে আপনি কোনটা? আমি জিজ্ঞেস করলাম। নীলা চোখ নামিয়ে নিল। আমি হয়তো দুটোই। সেদিন প্রথম বুঝলাম, এই গল্পটা শুধু ভালো লাগার না, এই গল্পের শেষটা আগেই লেখা। ট্রেনের শব্দ আবার ভেসে এলো। এই শব্দের ভেতরেই যেন আমাদের কথাগুলো হারিয়ে গেল। নীলা উঠে দাঁড়াল। যাওয়ার আগে শুধু বলল, কিছু অনুভূতির নাম না থাকাই ভালো আর্য। আমি কিছু বললাম না, কারণ তখন বুঝে গিয়েছিলাম নাম দিলেই অনুভূতিগুলো বাস্তব হয়ে যায়, আর বাস্তব জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয়। নীলা চলে গেল। আমি বসেই রইলাম। সেদিন প্রথম মনে হলো, আমি আর অপেক্ষা করছি না, আমি ধীরে ধীরে জড়িয়ে পড়ছি।